আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতির তৃতীয় লেকচারে আছি। এর আগেও আমরা ২ টা লেকচার শেষ করেছি, যেখানে হচ্ছে আমরা সরণ এবং দূরত্ব, বেগ, দ্রুতি, ভেক্টর রাশি এবং স্কেলার রাশি এরকম আরো অনেক কিছু শিখেছি এবং তার পাশাপাশি ওই সকল টপিকের এমসিকিউ এবং ওই সকল টপিক থেকে আমাদের যেই ক, খ গুলো আসে ওগুলো সবই শিখেছি। তো আজকে আমরা লেকচার 3 তে মেইনলি শিখবো হচ্ছে ত্বরণ, কিন্তু তার আগে আমরা আগের ক্লাসগুলোর কিছুটা রিক্যাপ করব যাতে তোমাদের এই ক্লাসে বুঝতে সহজ হয়। আমরা প্রথমতই শিখব যে সরণটা কি। শিখবো বলতে আমরা তো অলরেডি পারি, তাই না? আমরা জাস্ট একটুখানি এক লাইনে আমরা বুঝবো জিনিসটাকে। সরণ সরণ হচ্ছে কোনো জিনিসের আদি অবস্থান থেকে শেষ অবস্থান। এর হচ্ছে ধরো এখান থেকে তুমি একটা মানুষ, তুমি এই ঘরে ছিলা, এই ঘর থেকে তুমি ফ্যাক্টরিতে গেছো। তাহলে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের যদি তুমি সরাসরি যে দূরত্ব নেও, সরাসরি দূরত্ব বা সরাসরি যে দৈর্ঘ্যটা আমাদের হচ্ছে পথের, এইটা হচ্ছে আমাদের কি? এইটা হচ্ছে আমাদের সরণ। সরাসরি দূরত্বতে হচ্ছে সরণ। কেমনে মনে রাখবো? সতে সরাসরি, আর এই সরাসরি দূরত্ব না, তাহলে সরাসরি দূরত্ব, তাই হচ্ছে সরণ। আচ্ছা, আর যদি আর যদি তুমি এই আঁকা বাঁকা রাস্তা ধরে এখান দিয়ে এদিক দিয়ে হয়ে এদিকে যায় তারপরে ফ্যাক্টরিতে ঢুকো, তাইলে এই যে রাস্তাটা ধরে তুমি ঢুকলা, এই পুরো রাস্তাটারে হচ্ছে যে দূরত্ব হবে বা দৈর্ঘ্য হবে, সেইটারে আমরা বলতেছি হচ্ছে দূরত্ব। মানে সোজাসুজি বা সরাসরি দূরত্ব নিলে সেটা হচ্ছে সরণ, আর আঁকাবাঁকা পথে যদি তুমি দৈর্ঘ্য তুলনা করো এই রাস্তার, সেটা হচ্ছে দূরত্ব। আমরা সবসময় সরণ নিয়ে কাজ করি। আর আচ্ছা, এখন তাহলে বেগ কি? আমরা দুইটা আরো টপিক শিখছিলাম, সেটা হচ্ছে বেগ আর একটা হচ্ছে দ্রুতি, মনে আছে? একটা হচ্ছে বেগ, একটা হচ্ছে দ্রুতি। বেগটা হচ্ছে যেটা দূরত্বের সাথে না, সরি, বেগ হচ্ছে যেটা সরণের সাথে সম্পর্কিত। বেগটা কি? বেগরে আমরা কি ভি দ্বারা প্রকাশ করতাম না? বেগ হচ্ছে সময়ের সাথে সরণের বা অবস্থানের পরিবর্তনের হার। আমরা বলছিলাম সময়ের সাথে কোনো কিছুর হার বললে কি হয়, ওইটার আগে তুমি টি দিয়া ভাগ করে দিবা, মানে টাইম দিয়ে ভাগ করে দিবা। কার পরিবর্তন? সরণের না? তাহলে উপরে হবে সরণ। তাইলে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার বা অবস্থানের পরিবর্তনের হার হচ্ছে বেগ। আর দ্রুতি কি? দ্রুতি হচ্ছে এটার কোনো সূত্র নাই, কারণ আমরা এটাতে ম্যাথও করব না। দ্রুতি হচ্ছে সময়ের সাথেই, এই সময়ের সাথেই কার পরিবর্তনের হার? দূরত্ব পরিবর্তনের হার। মানে এই যে দূরত্ব, এখান থেকে যাবা এই রাস্তা ধরে টোটাল যে দৈর্ঘ্য তুমি অতিক্রম করছো, ওইটার পরিবর্তনের হার হচ্ছে দ্রুতি। আমরা কেন দ্রুতি নিয়ে কাজ করি না? ধরো তুমি একটা কি পথে আছো, তুমি একটা গোলাকার পথে আছো। এখন এই গোলাকার পথে তুমি কি করবা? তুমি যে এইখান থেকে শুরু করবা, তুমি যে এইখান থেকে শুরু করবা, ঘুইরা আবার এখানেই আসবা না? তো এই জন্য আমরা কি করি, যেহেতু একই জায়গায় আসছি, তাহলে এখানে তো আমার আসলে কোনো লাভ লস কিছু নাই আসলে। এই জন্য আমরা বা ম্যাথমেটিক্যাল টার্মে আমরা কোনো দ্রুতি নিয়ে কাজ করি না। কারণ হচ্ছে একে তো আঁকাবাঁকা পথ, আমরা আঁকাবাঁকা পথের জন্য এখনো সূত্র শিখি নাই। আমরা আঁকাবাঁকা পথের হিসাব তখনই করতে পারবো যখন আমরা ইন্টারমিডিয়েটে উঠবো, অর্থাৎ এইচএসসি লাইফে যখন তোমরা উঠবা, তখন তোমরা আসলে এই বাঁকা পথে কিভাবে জিনিসগুলো কাজ করে সেটা শিখতে পারবে। আপাতত আমরা হচ্ছে সবকিছু সোজা পথের জন্য শিখি। আচ্ছা, তাহলে বেগ আর দ্রুতি আমরা বুঝলাম। এবার চলো, আমরা বিগত ক্লাসে কয়েকটা এমসিকিউ মিস করছিলাম। তোমরা যদি ক্লাসটা করে থাকো, তোমরা দেখবা যে সেখানে শেষে কিছু এমসিকিউ, হ্যাঁ, বাম পাশে কিছু এমসিকিউ রয়ে গেছিল, সেটা আমরা শিখতে পারি নাই। তো ওই এমসিকিউ গুলো হচ্ছে আমরা একটু এখন শিখব। প্রথমটা কি বলছে একটু দেখো। প্রথমটা বলছে একটি গাড়ি এ বিন্দু হতে যাত্রা শুরু করে আবার এ বিন্দুতে পৌঁছালো। ওই বিন্দুতে গাড়ির সরণ, আচ্ছা, কোন বিন্দুতে গাড়িটির সরণ সর্বাধিক? ধর আমি একটা একটা গোলাকার পথ আঁকলাম। আচ্ছা, বলছে একটা গাড়ি ধরে যে এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, আর এটা হচ্ছে আমাদের ডি বিন্দু। সরি, এটা হচ্ছে আমাদের সি বিন্দু, আর এটা হচ্ছে আমাদের কি বিন্দু? ডি বিন্দু। এই যে এটা পয়েন্ট,
এটা হচ্ছে আমাদের পয়েন্ট, এ হচ্ছে পয়েন্ট, এ হচ্ছে পয়েন্ট। বলছে এই বিন্দু থেকে কেউ যাত্রা শুরু করছে, ধরো এই যে এই বরাবর যাত্রা শুরু করছে, এইভাবে ঘুরবে। আচ্ছা, বলছে তাইলে তার সর্বাধিক সরণ কোথায় হবে? সরণ মানে কি? সরণ মানে হচ্ছে কোনো একটা বস্তুর মানে আগের অবস্থান থেকে শেষ অবস্থানের সরাসরি দূরত্ব, মানে এসে সরাসরি কতটুকু দূরত্ব অতিক্রম করছে, ঘুরে পেঁচায় না কিন্তু সরাসরি, তাই না? তাহলে আমরা যদি সরাসরি ধরো বি পয়েন্টে যদি যাই, গেলাম বি পয়েন্টে, বি পয়েন্টের আমি যদি সরাসরি দূরত্ব বের করি তাহলে কোনটা? এইটা না, এইটা। সি পয়েন্টের ক্ষেত্রে সি পয়েন্টের হচ্ছে এই দূরত্বটা, আর ডি পয়েন্টের হচ্ছে সরাসরি দূরত্ব হচ্ছে এইটা। তো তোমরা দেখেই বলতে পারতো এখানে সব থেকে বেশি দূরত্ব বা সরণ কার? এ থেকে সি পর্যন্ত না? তাই এটার অ্যান্সার হবে সি। আশা করি অ্যান্সার ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, চলো আমরা নেক্সটটায় যাই। বেগের মাত্রা কোনটি? এটা আমরা মুখস্থ করছি। বেগের মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 1, এটা আমরা মুখস্থ করছি। ঠিক আছে কি? ঠিক আছে। আচ্ছা, কোনটি স্কেলার রাশি? দেখো তো, বেগ কি স্কেলার রাশি? না। সরণ স্কেলার রাশি? ত্বরণ কি? এটা আমরা আজকে শিখবো। দ্রুতি এটা কি? এটা স্কেলার রাশি, এটাও আমরা শিখছি। নিচের কোন রাশিগুলো ভেক্টর রাশি? এটা আমরা আগে একটা এই এমসিকিউটাই আরেকবার পড়ছি, সেটা হচ্ছে এই ঘ নাম্বার হবে এটার অ্যান্সার। প্রয়োজনে আগের ক্লাসটা দেখবা যে আমরা কখন পড়ছি। যখন আমরা ওই যে ভেক্টর রাশি কোনটা, স্কেলার রাশি কোনটা এটা পড়ছিলাম না, তখনই আমরা এই হুবহু এই এমসিকিউটাই পড়ছি এবং কেন এটা অ্যান্সার হয়েছে সেটা ওখানে বলছিলাম। তারপর অতিক্রান্ত দূরত্বের পরিবর্তনের হার। দূরত্ব পরিবর্তনের হার কি জানি? মাত্র দেখে আসছি, দ্রুতি। সরণ পরিবর্তনের হার হচ্ছে বেগ, আর দূরত্ব পরিবর্তনের হার হচ্ছে দুটি। এরপর বলছে কিলোমিটার পার আওয়ার সমান সমান মিটার পার সেকেন্ডে কত হবে? এখন এটার জন্য তোমরা চাইলে ক্যালকুলেটারও হিসাব করতে পারো। তোমাদের ক্যালকুলেটারে দেখবা এটার একটা টেকনিক আছে বের করা। সরাসরি যদি করতে চাও সেক্ষেত্রে ওই টেকনিকটাও ফলো করতে পারো, বাট তুমি যদি চাও যে হিসাব করবা, দেখো আমি হিসাব করি। কি বলছে? 54 কিলোমিটার পার আওয়ার। এটা কি করা লাগবে? মিটার পার সেকেন্ড। দেখো তো, পার আওয়ার মানে কি? পার আওয়ার মানে হচ্ছে কি 54 কিলোমিটার আওয়ার। এই যে পার মানে কি? পার মানে হচ্ছে নিচে না, এভাবে না আওয়ারটা। এভাবে যদি হয় আমরা চাইলে কি এই দাগটা এভাবে দিতে পারি না? কারণ ওই এরা সবাই তো উপরেই আছে, 54 উপরে, কিলোমিটারও উপরে, আর নিচে আছে কে? শুধু আওয়ার। আর নিচে কোনো কিছু না থাকা মানে একটা 1 থাকা না। আচ্ছা গেল। এবার কিলোমিটার, আমার কি কিলোমিটার লাগবে? আমার লাগবে হচ্ছে 1 মিটারে আর সেকেন্ডে, তাই না? তাহলে কিলোমিটারে মিটারে নাও, 54 ইন্টু মিটার নিলে হচ্ছে 1000 ডিভাইডেড বাই 1 ঘন্টাকে সেকেন্ডে নাও, কত হবে? 3600 সেকেন্ড হবে। 1 ঘন্টায় 60 মিনিট, আবার প্রতি 60 মিনিটে হচ্ছে প্রতি মিনিটে আবার একটা 60টা করে সেকেন্ড। তাহলে 60 গুণ 60 কত হয়? 3600 হয়। তাহলে এখান থেকে যদি তুমি কাটাকাটি করো এই, এরপর তুমি যদি দেখো ভাগ করো কত আসবে? দেখো তো কত আসে? 54 গুণ হচ্ছে 10, যা আসবে এটাকে ভাগ দিব আমরা কত দিয়ে? 36 দিয়ে, 15 আসতেছে। এটা আসলে আমাদের 15 মিটার পার সেকেন্ড, কারণ এই আওয়ারেও আমরা এখানে সেকেন্ড বানায় ফেলাইছিলাম, কিলোমিটারও আমরা মিটার বানায় ফেলাইছিলাম, তাহলে মিটার পার সেকেন্ড হয়ে গেল না? এইটার অ্যান্সার হবে এই যে খ নাম্বার। এটার অনেকগুলো শর্ট টেকনিক আছে, তার মধ্যে একটা হচ্ছে আমরা দেখো একটা তোমাদেরকে ক্যালকুলেটারে দেখাই। একটা কি দেখো, সব থেকে ইজিয়েস্ট, হ্যাঁ নিয়ম হচ্ছে মানে কিলোমিটার পার আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ডে যাইতে চাও, তাহলে নিয়ম হচ্ছে তোমার যেটা দেওয়া থাকবে 54 দেওয়া না, এটার ভাগ করে দিবা 3.6 দিয়া, এই যে 15। আর যদি তোমার মিটার পার সেকেন্ড দেওয়া থাকে, তুমি কিলোমিটার পার আওয়ারে যাইতে চাও, সেক্ষেত্রে ঠিক তার উল্টা কাজটা করবা। ধরো 15 দেওয়া ছিল মিটার পার সেকেন্ডে, বললো কিলোমিটার পার আওয়ারে কত হবে, খালি গুণ দিয়ে দিও 3.6 দ্বারা, তাইলেও হয়ে যাবে। আবার তুমি যদি চাও ধরো ক্যালকুলেটার দিয়ে করবা, তুমি তোমার ক্যালকুলেটারের যে উপরের যে ঢাকনাটা আছে না, ঢাকনাটা খুলবা। খোলার পর ওই ঢাকনার মধ্যে দেখবা যে অনেক হাবি জাবি লেখা আছে। ওইটার মধ্যে দেখবা যে নিচের দিকে, হ্যাঁ, ইউনিট কনভার্সন বা CONV এরকম একটা কিছু লেখা আছে। ওইটার মধ্যে দেখবা যে খুব সম্ভবত 19 নাম্বারে, সিরিয়ালি দেখবা 19 নাম্বার, হয়তোবা আমার খেয়াল নাই, একটু পড়বা। দেখবা যে কিলোমিটার পার আওয়ার থেকে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে মিটার পার সেকেন্ডে। ওইটা দিয়ে আসলে তোমরা কাজ করতে পারবা। কেমনে কাজ করবা? তুমি তোমার ক্যালকুলেটর থেকে শিফট চাপ দিবা, তারপর 8 চাপ দিবা, হ্যাঁ, ওখানে লেখা থাকবে যে শিফটের পরে ওই যে একদম ওই
ওখানে দেখবে 40টার মতো আছে, ওইটার উপরেই লেখা থাকবে যে কি কি কাজ চাপ দিতে হয়। তো শিফট চাপ দিবা, 8 চাপ দিবা, তারপর তোমার একটা সংখ্যা লেখার জায়গা দিবে, ওইখানে তুমি হচ্ছে 19 লিখবা। 19 লিখবে, লিখলে দেখবা যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডের অপশন আসছে। তাইলে ওই কিলোমিটার পার আওয়ারের আগে তুমি যা তোমার যেটা মান দেওয়া আছে, তোমার ধরো যে 54 দেওয়া থাকলে 54, এই মানটা ওখানে বসায় ইকুয়াল চাপ দিবা, ওইটা তোমার 15 মিটার পার সেকেন্ড এটা অ্যান্সারে দেখাই দিই। সেম উল্টাটাও ওইখানে আছে, তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। আর যদি তোমরা এর মানে ক্যালকুলেটারের এইসব ট্রিক্সগুলো দেখতে চাও তাহলে হচ্ছে আমাকে জানাবা, নেক্সট থেকে হচ্ছে আমি ক্যালকুলেটারের ট্রিক্সটাই দেখাবো, ঠিক আছে, ক্যালকুলেটারে কিভাবে কাজ করে। ওকে, তাহলে আমরা মোটামুটি বিগত ক্লাসের এমসিকিউ শেষ করে ফেলছি। এবার চলো আমরা হচ্ছে আজকের ক্লাসের পড়ায় যাই। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ত্বরণ। ত্বরণটা কি? আমরা বেগ শিখছি না? বেগ কি ছিল? বেগ ছিল সময়ের সাথে সরণ বা অবস্থানের পরিবর্তনের হার। তাহলে বেগটাকে কি বলছিলাম? বেগ হচ্ছে s/t না, মানে অবস্থানের পরিবর্তনের হার, আগের অবস্থান থেকে শেষ অবস্থানের দূরত্ব। যে সরণ মানে কি? আগের অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী যেই দূরত্ব, এটাকে আমরা বলতেছিলাম s। আর এখান থেকে এখানে যাইতে যে টাইমটা লাগে এটা হচ্ছে t। তাহলে সময়ের সাথে সরণের বা অবস্থানের পরিবর্তনের হারকে আমরা কি বলতেছিলাম? বেগ। এবার আমরা দেখব ত্বরণ কি। আমি যদি সোজা ভাষায় বলি, ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগের ভিত্তির হার। বুঝাচ্ছে? মানে এতক্ষণ আমরা সময়ের সাথে সরণ বাড়তেছিল বা অবস্থান বৃদ্ধি পাইতেছিল, এবার আমার সময়ের সাথে বেগ বৃদ্ধি পাবে। এই সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে আমরা বলি হচ্ছে ত্বরণ। ত্বরণের ইংলিশ হচ্ছে অ্যাক্সেলারেশন, এটাকে আসলে এ দ্বারা প্রকাশ করা হয়। এখন তুমি বলতে পারো ভাই এই জিনিসটা কি এতটাই ইজি? না, জিনিসটা এতটা ইজি না। কোনো কিছুর যখন পরিবর্তন বলে, দেখো আমি একটু লাইনগুলো পড়ি এখানে। যখন কোনো বস্তুর সমবেগে চলে তখন তার কোনো ত্বরণ নেই। কেন ত্বরণ নেই এটা আমরা দেখব। বেগের পরিবর্তন হলেই বুঝতে হবে সেখানে ত্বরণ রয়েছে। ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। এই লাইনটা একটু মনে রাখবা যে বেগের পরিবর্তনের হার বলছে না। তাহলে পরিবর্তনের হার যখন বলবে তখন এই যে ভি, এটাকে আর ভি লেখা যাবে না, এটাকে লেখা লাগবে হচ্ছে ডেল ভি, ডেল ভি বাই টি, তাই না? কেন কেন ডেল ভি বাই টি লেখা লাগবে? ডেল মানে হচ্ছে পরিবর্তন, বা আগের থেকে পরেরটা বিয়োগ, বা পরেরটা থেকে আগেরটা বিয়োগ। ডেল মানে হচ্ছে পরিবর্তন। ডেলের কাজ কি? আচ্ছা, এটা জানার জন্য আগে তোমার দুইটা বেগ শেখা লাগবে, একটা হচ্ছে আদি বেগ আর একটা হচ্ছে শেষ বেগ। ধরো এটা তোমার একটা গাড়ি, তুমি স্থির আছো, তুমি একটু পরে রওনা দিবা, ধরো রওনা দিয়ে এখানে আসবা বা এখান দিয়ে যাবা। তুমি যখন রওনা দেও নাই তখন তোমার বেগ কি? জিরো না? হ্যাঁ, জিরো। বা ধরলাম তুমি তোমার কোনো একটা বেগ আছে, হ্যাঁ, বা ধরো তুমি স্থির, স্থির থাকলো, স্থির তো একটা বেগ। জিরো, আমি যে বলতেছি 0 মিটার পার সেকেন্ড, এটাও তো একটা বেগ, হয়তো বা স্থির কিন্তু বেগ তো। আর ধরো তুমি স্থির না, তোমার 2 মিটার পার সেকেন্ড বেগ আছে, আর কিছু সময় পর তোমার বেগ বাইরা হয়ে গেল 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে তোমার কি হয়েছে? বেগের পরিবর্তন হয়েছে না? তাহলে এই বেগের পরিবর্তনের হারই কি ত্বরণ না? তাহলে এই বেগের পরিবর্তনের হার আমরা কিভাবে বের করতে পারি? দেখো তো কিভাবে বের করতে পারি ত্বরণটা। আমার উপরে বসানো লাগবে হচ্ছে বেগের পরিবর্তন, নিচে হচ্ছে সময়। ধরো তোমার এখানে সময় লাগছে হচ্ছে 10 সেকেন্ড, তাহলে সময় 10 সেকেন্ড বসাইলাম। উপরে কি বসাবো? উপরে আমার এখানে বলতেছে ভি, আর এখানে তো বেগ তো দুইটা। এইখানেই আমাদের হচ্ছে, এই জন্যই দরকার হচ্ছে ডেল। ডেল মানে হচ্ছে আদি বা শেষ, অর্থাৎ শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ। এই যে শেষ বেগ অর্থাৎ গাড়িটার শেষে যেই বেগটা ছিল কত, 10 মিটার পার সেকেন্ড না? এই 10 মিটার পার সেকেন্ড আমরা বলতেছি কি? শেষ বেগ। শেষ বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা। আর এই যে আদিতে যে বেগটা ছিল এটাকে প্রকাশ করা হয় ইউ দ্বারা। ইউ মানে হচ্ছে কোনো বস্তুর আদি বেগ, ভি মানে হচ্ছে শেষ বেগ। তাহলে পরিবর্তনটা কতটুকু? 10 থেকে 2 বাদ দিলে এটা পরিবর্তন পাবো না? তাহলে 10টা হচ্ছে শেষ বেগ, 2 হচ্ছে আদি বেগ। তাহলে কি আমি এখানে লিখতে পারি যে শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করলে পরিবর্তন পাবো? আর নিচে কি 10টা কি? এটা টাইম না? এই যে টাইমটা যদি বসায় দিই, এটাই মেইনলি হচ্ছে আমাদের ত্বরণের সূত্র। এই সূত্রটা একদম ভালো মতো মুখস্থ করে ফেলো। সূত্রটা কি? এ সমান সমান ভি মাইনাস ইউ বাই
টি। তাহলে ত্বরণ বলতে আমরা কি বুঝলাম? ত্বরণ বলতে আমরা বুঝলাম সময়ের সাথে সাথে বস্তুর বেগের পরিবর্তনের হার। আমরা আরো ক্লিয়ারলি বুঝবো, একটু নিচে যাই, আরো ক্লিয়ারলি বুঝবো। সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনের হার। হার মানে হচ্ছে টাইম দিয়ে ভাগ, আর টাইম দিয়ে ভাগ করার পর পরিবর্তন মানে কি? শেষ বেগ থেকে আদি বেগের বিয়োগ। তাহলে এইটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রও আমরা নিচে আরেকবার পাবো। ওকে, চলো আমরা হচ্ছে এবার একটু আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমাদের বুঝাই দিই। দেখো এখানে দেখো কি বলছে, যখন কোনো বস্তু সমবেগে চলে তখন তার কোনো ত্বরণ নেই। সমবেগ মানে কি? সমবেগ মানে হচ্ছে তার আগের বেগ যেটা ছিল, বস্তুটার আগের বেগ যেটা ছিল শেষের বেগে ওইটা। তাহলে ধরো এটা হচ্ছে তোমার বস্তু, তুমি এখান থেকে যাইতেছো, তোমার আদি বেগ অর্থাৎ ইউ, আদি বেগ আমরা কি ইউ দ্বারা প্রকাশ করি না? ইউ ধরো 10 মিটার পার সেকেন্ড, আর এইখানে চলে আসছো, এখনো ধরো তুমি যাইতেছো, বাট তোমার বেগ কত? শেষ বেগ 10 মিটার পার সেকেন্ড। তাহলে বেগের কি কোনো পরিবর্তন হয়েছে? আগেও 10 ছিল, এখনো 10 আছে। তাহলে সূত্রের মধ্যে যদি বসাই, শেষ বেগও 10 বিয়োগ আদি বেগও 10, টাইম যাই লাগুক সমস্যা না, 10 থেকে 10 বাদ দিলে 0। পুরাটা যদি 0 দিয়ে ভাগ হয় আমার অ্যান্সারও তো 0ই আসে, তাই না? অ্যান্সার কি আসে আমার? 0ই আসে। তাহলে চিন্তা করো, ত্বরণ কি হয়ে গেল তোমার? 0 হয়ে গেল না? এটাই বলছে, যখন কোনো বস্তু সমবেগে চলে তখন তার কোনো ত্বরণ নেই, কারণ সমবেগে থাকলে আমার ওই বিয়োগ ফলটা হয়ে যায় কি? 0 হয়ে যায়। আশা করি কথাটা বুঝতে পারছো না? বুঝতে পারছো। এর মানে ত্বরণ থাকতে হইলে অবশ্যই আমার এই যে বেগের পরিবর্তন হইতে হবে। বেগের পরিবর্তন হইলে আমি কি বুঝবো? যে ওখানে আমাদের ত্বরণ আছে। আচ্ছা, চলো আমরা হচ্ছে আরেকটু নিচে যাই, পড়ি কি লেখছে। দেখো এখানে কি লেখছে, যদি বেগের মান বাড়তে থাকে তাহলে আমরা বলি বেগের দিক বস্তুটির ধনাত্মক ত্বরণ হচ্ছে। মানে হচ্ছে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে ধরো ধরো তুমি এখানে ছিলা, তুমি এখানে তুমি ধরো স্থির, অর্থাৎ তোমার কোনো বেগ নাই, বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তুমি এখানে আসছো, তোমার বেগ হয়ে গেছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে তোমার কি বেগ বাড়ছে না? যখন তোমার বেগের মান বাড়ে তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ধনাত্মক ত্বরণ। ওকে, এবার ধরো তুমি এখানে আসার পর তুমি ধরো গাড়িতে আসো, তো গাড়ির ব্রেক চাপলা, ব্রেক চাপলে কি হবে? ব্রেক আস্তে আস্তে কমে কমে ধরো এখানে এসে গাড়িটা থাইমা গেল, তাহলে বেগের মান এখানে কি 0 হয়ে যাবে না আবারও? তাহলে বেশি বেগ ছিল, তোমার বেগ পরে কইমা কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। তাইলে এই যে তোমার বেগ কি কমছে না এখানে? তাহলে এই যেইখানে বেগ কমতে থাকে এটাকে আমরা কি বলি? ঋণাত্মক ত্বরণ, বা এটার একটা নাম আছে, নামটা হচ্ছে মন্দন। তাহলে যখন আমাদের বেগ পরিবর্তনটা মানে বেগ যখন বাড়ে তখন এটাকে আমরা বলতেছি হচ্ছে ত্বরণ, স্বাভাবিক ত্বরণ, বা ধনাত্মক বলা লাগে না, স্বাভাবিক ত্বরণ। আর যখন বেগ আমাদের কমে তখন আমরা এটা কি বলি? মন্দন বলি। ঠিক আছে? আচ্ছা, এবার ত্বরণটাকে আমরা আরেকটু মানে ভিজুয়ালি বুঝি। ধরো এই যে তুমি, তোমার সাইকেল, অনেক সময় দেখবা যে তোমাদের সাইকেলের একটা মিটার পাওয়া যায় এখানে লাগানোর জন্য। মিটারটা লেখা থাকে তোমার সাইকেলের বেগ কত, হ্যাঁ, বা হ্যাঁ কত বেগে তুমি যাচ্ছ। তুমি সাইকেলটা নিয়ে এই জায়গা থেকে এখানে আসবা, তুমি প্রথমে তো সাইকেলটা ধর স্থির থাকবে, তাই না? প্রথমে তোমার সাইকেলটা কি হবে? স্থির থাকবে। তো তুমি কি করলা, তোমার সাইকেল প্রথমে স্থির মানে কি? তোমার যে বেগ, এটা তো আমরা শুরুর আদি বেগ না, যেহেতু শুরু করতেছো মাত্র, এখনো শেষ করো নাই, তাহলে আদি বেগ ধরলাম তোমার কত? 0। কখন? যখন তুমি সাইকেল চালানো শুরুই করো নাই, তোমার ধরো তোমার হাতে একটা স্টপ ওয়াচ আছে, ওইখানে তুমি যখন সাইকেল চালানো শুরু করবা তখন মানে স্টপ ওয়াচটা চালু করবা। তাহলে যেহেতু শুরু করো নাই, ওই স্টপ ওয়াচ কত? 0 সেকেন্ড দেখাবে না? তাহলে যখন তোমার টাইম হচ্ছে 0 সেকেন্ড, তখন তোমার বেগও কি 0 মিটার পার সেকেন্ড, কারণ তুমি এখন সাইকেল চালানো শুরু করো নাই। এরপর তুমি ধরো তোমার টাইম গেল, তোমার টাইম ধরো 2 সেকেন্ড চলে গেল, তাহলে তুমি সাইকেল চালানো শুরু করছো, তাই না? 2 সেকেন্ড জন্য সাইকেল চালাইছো, তাহলে ধরো তুমি সাইকেল নিয়ে পৌঁছে গেছো কোথায়? এখানে। এবং এখানে আসার পর তুমি দেখলা যে তোমার বেগ বাইরে হয়ে গেছে 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, বা ধরো তোমার 1 সেকেন্ড টাইম পার হয়েছে, হ্যাঁ, 1 সেকেন্ডে তোমার 2 মিটার পার সেকেন্ড হয়েছে। দেন তুমি আরেকটু সামনে আসলা, এখানে আসলা, আসতে ধরো তোমার আরো 1 সেকেন্ড টাইম লাগছে, অর্থাৎ টোটাল টাইম লাগছে কতক্ষণ? 2 সেকেন্ড। এখানে আসার পর তুমি দেখলা কি তোমার বেগ হয়ে গেছে 4 মিটার পার সেকেন্ড। এর মানে কি? প্রতি 1 সেকেন্ড যাইতেছে, দেখো 0 থেকে 1 সেকেন্ড গেছে, তোমার বেগ বাইরে গেছে 2, আরো 1 সেকেন্ড গেছে, তোমার বেগ বাইরে গেছে আরো 2।
এভাবে যত সময় যাচ্ছে তোমার বেগ কি বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, তাই না? এই বৃদ্ধিটাকেই বলে হচ্ছে ত্বরণ। আবার একটা সময় যায় তুমি কি হবে, একটা সময় ধরো তুমি একটা গাড়িতে বসে আসো, গাড়ি যখন তুমি গাড়ির সামনে যদি বসে থাকো, দেখবা যে গাড়ির মিটারে নর্মালি যখন স্থির আছে তখন 0 কিলোমিটার/আওয়ার দেখায় না? দেখায়। যখনই গাড়িটা চলতে শুরু করে, গাড়ির বেগটা 0 থেকে আস্তে 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 বাড়তে শুরু করে। এবং নর্মালি একটা গাড়ি কতটুকু বেগে চলে? নর্মালি সবাই হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার বা 70 কিলোমিটার/আওয়ার বেগে চালায়, বা অনেকে হচ্ছে আরো বেশিও চালায়। আমি ধরলাম যে 60 কিলোমিটার/আওয়ার বেগে কেউ গাড়ি নর্মালি চালায়। তখন কি হবে? সে 0 থেকে, হ্যাঁ, ধরো সে হচ্ছে এখানে তার বেগ ছিলই না। তার 0 থেকে সে যখন গাড়ি চালানো শুরু করছে, এই বেগটা বাড়তে 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 এই পর্যন্ত আসছে। এখানে হয়ে গেছে ওর 60 কিলোমিটার/আওয়ার। 60 কিলোমিটার/আওয়ার, কিলোমিটার/আওয়ার। এরপরে তার সে বেগ বাড়াবে না, কারণ এটা তো রিস্কি। তো সে 60 কিলোমিটার/আওয়ার বেগেই বাকি রাস্তা যাচ্ছে যাচ্ছে। তাহলে একই বেগে যাচ্ছে না, তাহলে আমি আর বেগটা বাড়াইলাম না। তাহলে এই পাশটাতে আমরা কি রাখলাম? এই পাশে বেগ রাখলাম। এটা একটা গ্রাফ চিন্তা করতে পারো যে এই পাশে আমরা কি রাখলাম? এই পাশে হচ্ছে আমরা একটা শুধু বেগ, মানে এদিকে বেগ আর এদিকে কি ধরো সময় সময় রাখলাম। তাহলে যত সময় বাড়তেছে বেগও বাড়তেছে। তাহলে সময়ের সাথে যখন বেগ বাড়ে তখন এটাকে আমরা কি বলি? ত্বরণ বলি। আবার দেখো এখানে এদিকেও কিন্তু সময় বাড়তেছে। হ্যাঁ, আমি এগুলোকে মুছে দিই। দেখো এই যে টাইমটা তো এইদিকে বাড়তেছে না? তাহলে এইদিকে সময় বাড়তেছে, কিন্তু এখানে আসার পর দেখো তো বেগ কি আর বাড়তেছে? বেগ বাড়তে হলে তো উপরে যাওয়া লাগবে, বাট ও তো আর বাড়তেছে না, বেগ একটা নির্দিষ্ট লেভেলে পৌঁছে গেছে। তাহলে সময়ের সাথে সাথে যখন আমাদের বেগ বাড়ে না, তখন এটা আমরা কি জানি বলি? একটু আগে বলে আসছি, এটা হচ্ছে সমবেগ, তাই না? এটা হচ্ছে আমাদের সমবেগ। আবার ধরো এই গাড়িটাই এখানে আসার পর সে এখন ব্রেক চাপ দিবে থামার জন্য। তাহলে থামার জন্য মানে কি? সে 60 কিলোমিটার বেগ থেকে আস্তে আস্তে কমতে 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 0-তে চলে আসবে না আবারও? তাহলে যখন বেগটা বেশি থেকে কমতেছে তখন এটা জানি কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে আমরা মন্দন। আশা করি ত্বরণ কি, সমবেগ কি আর মন্দন কি তোমরা বুঝতে পারছো। এবার আসো আমরা দেখি সুষম ত্বরণ কি। সুষম ত্বরণ কি আর অসম ত্বরণ? সুষম ত্বরণ হচ্ছে ধরো একটা গাড়ি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে, বা পুরা রাস্তা ধরে যাচ্ছে। হ্যাঁ, ধরো এই যে এখানে একটা গাড়ি আছে, ও এখানে আসবে, এই রাস্তা দিয়ে এখানে আসবে, এই রাস্তা দিয়ে এখানে আসবে, এই পর্যন্ত আসবে। এই পুরা রাস্তায় ধরো এখান থেকে এখানে গেছে, ওর 2 মিটার/সেকেন্ড বেগ বাড়ছে। ধরো এখানে 0 ছিল, এখানে 2। হ্যাঁ, আমি ধরলাম এখানে 0 বেগ, এখানে ওর হয়ে গেছে 2, তাহলে 2 মিটার/সেকেন্ড বাড়ছে। তাহলে এখান থেকে আবার এখানে আসবে 4 হয়ে যাবে, তাহলে এখানেও 2 মিটার/সেকেন্ড বাড়ছে। এখান থেকে এখানে আসছে হয়ে গেছে 6, তাহলে আরো 2 মিটার/সেকেন্ড বাড়ছে। এখান থেকে এখানে আসছে হয়ে গেছে 8, তাহলে আরো 2 মিটার/সেকেন্ড বাড়ছে। তাহলে প্রতিটা জায়গায় যদি একইভাবেই বাড়তে থাকে, মানে সমান হারে বেগ বাড়তে থাকে, এটাকে আমরা কি বলি? সুষম ত্বরণ। আর কোথাও যদি এমন হয় যে না 2 মিটার/সেকেন্ড বাড়ছে, আবার হুট করে কমে গেছে, ধরো এটা 3 হয়ে গেছে, আবার হুট করে বাইরে এটা ধরো 5 হয়ে গেছে, আবার ধরো এটা অনেক বেশি বাইরে 8 হয়ে গেছে, তাহলে এই যে এক একবার এক এক রকম হারে বাড়তেছে, এটারে বলে হচ্ছে আমরা অসম ত্বরণ। এটার জন্য তোমাদের জন্য আমি একটা ভিডিও রাখছি, তোমরা হচ্ছে ভিডিওটা একটু দেখো। হ্যাঁ, ভিডিও দেখলে তোমরা আরো ক্লিয়ার হবা। দেখো এইটাই আসলে ভিডিও ছিল, তোমাদেরকে যেটা একটু আগে আমি বুঝাইছি। দেখো ভিডিওটা আমি অন করি। হ্যাঁ, কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারই হলো ত্বরণ। তাহলে সুষম ত্বরণ। কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার যদি সমান থাকে তাহলে সেটি হলো সুষম ত্বরণ। উদাহরণ হিসেবে বলা যায়, একটি গাড়ি যদি প্রথম সেকেন্ডে বেগ থাকে 10 এবং পরবর্তী সেকেন্ডে তার বেগ যদি 2 বৃদ্ধি পেয়ে হয়ে যায় 12 এবং পরবর্তী সেকেন্ডে আরো 2 বৃদ্ধি পেয়ে হয়ে যায় 14 এবং তার পরবর্তী সেকেন্ড আরো 2 বৃদ্ধি পেয়ে যদি হয়ে যায় 16, তার মানে তার বেগ বৃদ্ধির হার প্রতিবারই সমান, অর্থাৎ প্রতিবারই তার বেগ 2 করে বৃদ্ধি হচ্ছে। তাই এখানে সুষম ত্বরণ রয়েছে। তাহলে অসম ত্বরণ কোনটি? কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার যদি সমান না হয় তাহলে সেটি হলো অসম ত্বরণ। উদাহরণ হিসেবে বলা যায় যে আমাদের অনন্ত জলিলধারায় যদি কোনো একটা অ্যাকশন সিনে কোনো একটা গাড়ির ব্রেক, তার প্রথম সেকেন্ডে সেটির বেগ হবে 5, দ্বিতীয় সেকেন্ডে সেটির বেগ হয়ে যেতে পারে 10 এবং পরবর্তী সেকেন্ডে সেটির বেগ হয়ে যেতে পারে 100। অর্থাৎ প্রতি সেকেন্ডে এই যে বেগ বৃদ্ধি হারটি রয়েছে সেটি সমান নয়, এক এক সময় এক এক হারে বেগ বৃদ্ধি হচ্ছে। অর্থাৎ এটি হলো অসম ত্বরণ। আশা করি তোমরা বুঝতে পারছো সুষম ত্বরণ কি এবং অসম ত্বরণ কি। চলো আমরা হচ্ছে আজকে আরেকটু নিচে যাই। আমাদের মোটামুটি আজকের পড়া সব শেষ। আমরা ত্বরণের এই সূত্রটা একটু আগেই আমরা দেখছি। সূত্রটা কি সূত্র ছিল?
ত্বরণ সমান সমান হচ্ছে শেষ বেগ বিয়োগ আদি বেগ ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই হচ্ছে সময়। এটা হচ্ছে ত্বরণের সূত্র। এখানে ভি কি, ভি হচ্ছে আমাদের শেষ বেগ, অর্থাৎ তুমি যেই সিনারিও নিয়ে চিন্তা করবা, হ্যাঁ সিনারিওটা কি আমরা একটু পরে বলতেছি, আপাতত জানো ভি হচ্ছে শেষ বেগ, আর ইউ কি, ইউ হচ্ছে আমাদের আদি বেগ, ঠিক আছে, আদি বেগ। আর টি তো জানো, টি হচ্ছে আমাদের সময়। এখন আমি যে সিনারিও বললাম, সিনারিওটা, সিনারিও যদি চিন্তা করতে যাও তোমাকে আমি একটু চলো তোমাদের বইয়েরই একটা চিত্র দেখাই। দেখো তোমাদের বইয়ের একটা চিত্র, এই চিত্রটা দেখো, দেখো এই চিত্রে তোমাকে বলো তো কোথায় কোথায় ত্বরণ আছে, কোথায় কোথায় ত্বরণ নাই। দেখো তো এই যে যত সময় যাচ্ছে এদিকে সময় বাড়তেছে, এদিকে হচ্ছে বেগ বাড়ে। তাহলে যত সময় বাড়তেছে তত ওই যে বেগ বাড়তেছে, দেখো এতটুকু সময় গেছে বেগ এতটুকু বাড়ছে, আর একটু সময় গেছে আরো বেগ বাড়ছে। তাহলে এই জিনিসটাকে আমরা বলতেছি কি, ত্বরণ। তাহলে এতটুকু দূরত্ব হচ্ছে ত্বরণ। ধর এখানে তো বেগ জিরো, তাই না, কারণ একদম মেইন পয়েন্ট এখানে বেগ নাই। ধরো এখানে কোনো একটা বেগ আছে, কত হইতে পারে, 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন ধরো আমি সিনারিও কেন বললাম, এরপরে তুমি যখন এখানে আসবা, এখানেও তো 2 মিটার পার সেকেন্ড বেগ, তাই না, কারণ এই পুরো রাস্তায় তো বেগ বাড়তেছে না। দেখো বেগ কি উপরে নিচে গেলে বাড়ে, এখানে কি এই লাইনটা উপরে নিচে গেছে, যায় নাই, এর মানে বেগও বাড়ে নাই। এখন 2 মিটার পার সেকেন্ড তো এখানেও আছে এখানেও আছে। তোমাকে যদি বলে যে এই পয়েন্ট দুইটার মধ্যে ত্বরণ বের করো, পসিবল বলো তো, কারণ ত্বরণ আছে এই পর্যন্ত, তাই না। তো তোমাকে ত্বরণ বের করতে হলে নির্দিষ্ট একটা সিনারি অর্থাৎ একটা পার্ট ধরে নেওয়া লাগবে, যেই পার্টে তোমার ত্বরণ আছে, যেমন এই যে এতটুকু পার্ট, তাই না, এই পুরো এই অংশটার মধ্যে বের করতে পারবা। তুমি চাইলেই একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত বের করতে পারবা না। তাহলে এই গতির চ্যাপ্টারে তোমাদের ম্যাথ করার ক্ষেত্রে খেয়াল রাখা লাগবে কোথায় ত্বরণ আছে, কোথায় সমবেগ, কোথায় ত্বরণ নাই বা কমতেছে। এই যেখানে যেখানে বাড়তেছে কমতেছে এগুলোকে একটা একটা পার্ট ধরে নেওয়া লাগবে। অর্থাৎ এ একটা পার্ট, দেন এই যে পুরা বি রাস্তায় বেগ নাই, মানে বেগ বাড়ে নাই বা কমেও নাই, সমবেগ, এই বি আরেকটা পার্ট, সি তে আবার বাড়ছে, তাহলে এটা আরেকটা পার্ট, আবার ডি অংশে বেগ কমছে, এটা হচ্ছে আরেকটা পার্ট, হচ্ছে মন্দনের পার্ট। এই ম্যাথ করার সময়ও তোমার চাইলেই তুমি এ থেকে ডি পর্যন্ত হিসাব করতে পারবা না, প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট নিয়ে তোমার হিসাব করা লাগবে, এরপরে হচ্ছে তোমাদের পুরাটা হিসাব করা লাগবে। ওকে, চলো আমরা সিনারি বুঝে গেছি। এবার চলো সূত্রটাও যেহেতু শিখছি, এবার আমরা দেখো একটা জিনিস মনে রাখবা, এই যে এটা দেখো লাল দাগ দিয়ে দিয়েছি, ত্বরণের মাত্রা কি, এল টি ইনভার্স 2, মনে আছে। আচ্ছা ত্বরণ আমি আরেকটু সিম্পলি বলি, ত্বরণ মানে কি, উপরে বেগ নিচে হচ্ছে টাইম, হয়তো বা বেগের পরিবর্তন, বাট বেগ তো পরিবর্তন হলেও তো বেগই আসবে ফাইনালি। আচ্ছা বেগের ইয়া কি জানি, মাত্রা কি জানি, এল টি ইনভার্স 1, আর টাইম মানে কি আরেকটা টি না, এই টি যখন আবার উপরে যাবে, দেখো তো এই এল, হ্যাঁ এই যে এল, তারপর হচ্ছে আমাদের কি টি ইনভার্স 1 একটা ছিল, এই আরেকটা টি যখন উপরে চলে যাবে তাহলে ইনভার্স কি আরেকটা বাইরে যাবে না, তো এটা হচ্ছে এল টি ইনভার্স 2, এই যে এল টি ইনভার্স 2, দেখো ঠিক আছে। আচ্ছা আর ত্বরণের একক কি, মিটার পার সেকেন্ড, কারণ কি ওই যে বেগের একক আমরা দেখছিলাম না, বেগের একক, বেগের একক হচ্ছিল কি, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে টাইম দিয়ে যদি এটা ভাগ দিই, মানে কি নিচে আরেকটা সেকেন্ড না, আরেকটা সেকেন্ড, আরেকটা সেকেন্ড যদি উপরে যায় তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না। আচ্ছা তাহলে আমরা মাত্রাও দেখলাম, আমরা হচ্ছে এককও দেখলাম, এই দুইটা না মেইনলি হচ্ছে মাত্রাটা একদম ভালোভাবে মুখস্থ করা লাগবে, আর একক তো মানে জিনিসটা হচ্ছে এমন যে তোমার আমি বললাম যে তুমি নয়ের নামটা খুব ভালোভাবে মনে রাখবা, আর নয়ের নামটা পারতে হলে তোমার 1 2 3 4 এই সংখ্যাগুলো তো মানে একেবারে বেসিক না, মানে 1+1 2 এর বা প্লে নার্সারির জিনিস, তো ওই এরকমই যে মিটার পার সেকেন্ড যে একক, এটা তো বেসিক, এটা এমনি মনে রাখবা, আর ত্বরণের মাত্রাটা হচ্ছে বিশেষভাবে মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা এখন এই যে সূত্রটা আমরা শিখছি, এখান থেকেই আমরা যদি আড়াআড়ি গুণ দিই, ধরো এই যে এ এর সাথে টি গুণ হবে, আর এর নিচে কে আছে 1 না, এই 1 এর সাথে এটা গুণ হবে, তাহলে কি হয়ে যাবে, এ টি গুণ হয়ে যাবে এই যে এটি, ধরো আমি একটু যদি এখানে লিখি কি হবে, এ আর টি গুণ হবে এটি সমান সমান এই 1 এর সাথে এটা গুণ হলে কি হবে, ভি মাইনাস ইউ। এবার আমরা যদি ইউটাকে এই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, ইউ প্লাস এটি সমান সমান ভি। এই সূত্রটা এই যে এখানে লিখছে দেখো, ভি ইকুয়ালস টু কি, ইউ প্লাস এটি। এই সূত্রটা আমরা হচ্ছে মনে রাখবো, আমাদের যেটা খুশি, আমাদের দুইটাই লাগবে, আমাদের এটাও লাগবে, আমাদের এটাও লাগবে, তোমাদের যেটা খুশি তোমরা সেটা মনে রাখতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে, দুইটাই লাগবে, হ্যাঁ চেষ্টা করবো দুটোটাই যদি মনে রাখার। এরপর বলছে যদি স্থির অবস্থা থেকে শুরু হয়,
মানে কোন একটা গাড়ি আগে স্থির ছিল, স্থির থাকা মানে কি, আদি অবস্থানের যে বেগ, বস্তু আদি অবস্থানের বেগ কত, 0 হয়ে যাবে না, কারণ স্থির। তাহলে স্থির থাকলে ইউ যদি 0 হয়ে যায়, থাকবে কি, শুধু এটি থাকবে না, এই ভি সমান সমান তাহলে এটি হয়ে যাবে। এটা মনে রাখার কিছু নাই, এটা আমরা একদম বেসিক একটা জিনিস, ঠিক আছে। চলো তাহলে আমরা মোটামুটি শিখে ফেলছি, এবার আমরা হচ্ছে কিছু এমসিকিউ শিখবো। আমার ফোনের প্রায় চার্জ প্রায় শেষ, 1% চার্জ। আমি জানি না আসলে কতটুকু রেকর্ড করতে পারবো, তারপরেও আমি দেখি। চলো আমরা হচ্ছে এমসিকিউ গুলা দেখি। প্রথমে বলছে একটি গাড়ি 20 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 4 সেকেন্ড পর 4 মিটার পার সেকেন্ড হয়, গাড়িটির ত্বরণ কত? বলো তো, এখানে গাড়িটার বেগ কমছে না বাড়ছে? আগে ছিল 20, পরে হয়ে গেছে 4, তাহলে কি অবশ্যই কমছে না? তাহলে এটা কমলে আমরা এটা কি বলবো, ত্বরণ বলবো না, এটাকে আমরা মন্দন বলবো। আচ্ছা, ত্বরণ আর মন্দন আসলে একই, তুমি যেটা খুশি সেটা বলতে পারো, কিন্তু তুমি যদি কখনো মন্দনকে ত্বরণ বলো, তাহলে তার আগে দেখবা একটা মাইনাস চলে আসবে। এটা আমরা এখন এই ম্যাথটা করলেই দেখতে পারবো। দেখো আমাদের কি বলছে, ত্বরণ না, ত্বরণের সূত্র আমরা কি শিখছি বলো তো? ত্বরণের সূত্র শিখছি এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, তাই না? আচ্ছা, ভি মানে কি, আদি বেগ। দেখো তো গাড়িটার আদি বেগ কত, 20, এই যেখানে দেখো করছে, দেখো গাড়িটার আদি বেগ। আমরা সূত্র কি শিখছি, যে এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। ভি মানে কি, শেষ বেগ, আর ইউ মানে আদি বেগ। তাইলে শেষ বেগ কত, দেখো তো গাড়িটা শেষে কি 4 মিটার পার সেকেন্ড হয়েছে না, তাহলে এখানে 4। ইউ মানে কি, আদি বেগ, আদিতে বেগ কত ছিল, 20, তাহলে 20। নিচে কি টাইম না, এটা কত সেকেন্ডে, 4 সেকেন্ডে, তাই 4। দেখো এইটা 4 থেকে 20 বিয়োগ করলে দেখবা যে 16 আস, -16, আর 16কে 4 দিয়ে ভাগ করলে 4 4 16 না, তাহলে -4। তাহলে এই গাড়িটার ত্বরণ হচ্ছে -4। যেহেতু আমরা মন্দন বলতেছি না, বলতেছি ত্বরণ। ত্বরণ বললে আমাদের কি করা লাগবে, এই যে মাইনাস চিহ্নটা দেওয়া লাগবে, কেন? যাতে বোঝা যায় যে গাড়িটার বেগ বাড়তেছে না, গাড়িটার বেগ কমতেছে, যাতে বোঝা যায় যে এটা মন্দন। হ্যাঁ, আর যদি শুধু মন্দন বলতো, তোমাকে বলতো যে মন্দন কত, তখন তুমি এই মাইনাস চিহ্নটা দেওয়া লাগতো না। হ্যাঁ, তখন আনসার হইতো এটা। বুঝা গেছে? ওকে, আর চলো দেখি অ্যান্সার ঠিক আছে। ঠিক আছে, ত্বরণ বা মন্দনের একক কোনটি? দুইটার একক একই, আমরা একটু আগে শিখে আসছি, হচ্ছে এইটা মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোনটি ত্বরণের মাত্রা, এটাও আমরা শিখছি, এই যে এলটি ইনভার্স 2 শিখছি না। ওকে, এরপর বলছে একটি গাড়ির বেগ যথাক্রমে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তারপর 0.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড, এরপর হচ্ছে 1.2 মিটার পার সেকেন্ড, 1.6 মিটার পার সেকেন্ড, এমনি বাড়তেছে। ওই গাড়িটা কেমনে মানে কিভাবে চলতেছে এটা বলা লাগবে। দেখো তো প্রতিবার কি হইতেছে, এখানে 0.4 ছিল, এরপরে আরো 0.4 বাইরা 0.8 হয়েছে, আরো 0.4 বাইরা 1.2 হয়েছে, আরো 0.4 বাইরা 1.6 হয়েছে। তাহলে কি একটা নির্দিষ্ট হারে বাড়তেছে না? এটা আমরা কি বলি, সুষম ত্বরণ বলি না? এটার অ্যান্সার হবে সুষম ত্বরণে। বুঝছো আশা করি। একটি গাড়ির বেগ 2 মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে 90 কিলোমিটার পার আওয়ার হইল। আচ্ছা, এখন এটা আমরা বলছি, আমাদের কাছে কি কি দেওয়া, দেখো তো টাইম দেয়া আছে 2 মিনিট, স্থির অবস্থা থেকে, তাহলে তার আদি অবস্থায় এমন স্থির না, স্থির থাকলে কি আদি বেগ কত, 0, বেড়ে কত হয়েছে শেষে, 90 কিলোমিটার পার আওয়ার, তাহলে এটা কি আমাদের শেষ বেগ না? এটা হচ্ছে আমাদের শেষ বেগ। গাড়িটা ত্বরণ জিজ্ঞেস করছে, ত্বরণের সূত্র তো একটাই, এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। এখন এই আদি বেগ 90, এটা তো কিলোমিটার পার আওয়ারে দেওয়া না, এটা কি করা লাগবে, মিটার পার সেকেন্ডে নেওয়া লাগবে। কেমনে জানি না, এটা 3.6 দ্বারা ভাগ ভাগ করলে দেখবা যে এই যে কাহিনীটা করছে, এটা আসলে এই কিলোমিটার পার সেকেন্ড আওয়ারে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্যই করছে। তো এটা যদি করো, দেখবা যে 3.6 দিয়ে ভাগ করলে যেটা হবে ওটাই আসবে। আমরা একটু করি, আমরা কি করব, আমরা 90কে ভাগ দিব কত দ্বারা, 3.6 দ্বারা, কত আসবে, 25। এই দেখো, হ্যাঁ, তাহলে ভি আসলো কত আমাদের, এই যে এই ভি আসছে কত, 25, আর ইউ কত, 0 না, তাহলে 25 থেকে 0 বাদ দিলে কত হয়, 25ই হয় উপরে। আর নিচে কি, আমার কি বলছে 2 মিনিট, তাহলে কয় সেকেন্ড, 2 × 60, 120 সেকেন্ড, 25 120 দিয়ে ভাগ দিলে হয় 0.208। তাহলে অ্যান্সার কোনটা হবে আমাদের, এই 0.208 হবে অ্যান্সার। ওকে, আচ্ছা চলো এরপরে আমরা এরপরের দুইটা দেখি।
35। 36 কিলোমিটার/আওয়ার বেগে চলমান একটি ট্রেন ব্রেক করার 50 সেকেন্ড পর থেমে যায়। তাহলে আদিতে বেগ কত? ইউ দেয়া আছে 36 কিলোমিটার/আওয়ার বেগ। শেষ বেগ কত দেখো তো, বলতে পারো কিনা? এই পুরা প্রশ্নটা দেখো, শেষ বেগটা কত বলো তো? ব্রেক করার পর কি থেমে গেছে না? কোনো গাড়ি যখন থেমে যায় বা ট্রেন যখন থেমে যায়, ওর শেষে কি আর কোনো বেগ থাকে? থাকে না, ও হয়ে যায় কত? 0 কিলোমিটার/আওয়ার বা মিটার/সেকেন্ড। হ্যাঁ, মানে ওটা তুমি কিলোমিটার/আওয়ার বলো, জিরো তো জিরোই, আমি যাই বলি না কে। আচ্ছা, ট্রেনটির ত্বরণ জিজ্ঞেস করছে, টাইম দেওয়া আছে না, এই যে 50 সেকেন্ড তোমার কাছে টাইম দেয়া আছে, 50 সেকেন্ড। তাহলে যেহেতু সেকেন্ড বলা আছে, তাহলে এদেরও কি করা লাগবে? মিটার/সেকেন্ডে নেওয়া লাগবে না? 36 যদি তুমি মিটার/সেকেন্ডে নাও, তাহলে কত হবে? এটা আসবে দেখবা 10 মিটার/সেকেন্ড। কিভাবে করলাম দেখো, আমি তোমাদেরকে এটার টেকনিকটা দেখাই। আমরা জানি কোনো কিছুকে কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে নিলে 3.6 দিয়ে ভাগ করা লাগে। দেখো তো একটু কি মিল মিল লাগে না? কাজ করি আমরা, উপরেও 10 দিয়ে গুণ করি, নিচেও 10 দিয়ে গুণ করি। কি হবে জানো? এই 10-এর কারণে এই যে দশমিকটা আছে, এই যে দশমিকটা, ও চলে আসবে এক ঘর এখানে, এখানে চলে আসবে। তাহলে কত? এটা 36 হয়ে গেল না? হয়ে গেল। এন্ড ওর তো কিছু, ওর তো দশমিক নাই, ওর দশমিক কোথায়? এখানে না? এই 3 এরকম না অনেকটা? হ্যাঁ, এরকম জিনিস হলে এই দশমিকটা কি এক ঘর পরে আসবে না? কারণ আমরা বলছি 10 দিয়ে গুণ করলে এক ঘর পরে আসে, 100 দিয়ে গুণ করলে 2 ঘর পরে আসে। তাহলে দশমিকটা এখানে হয়ে যাবে না? তাহলে এখন আর 3.6 থাকলো না, 36 থাকলো না, হয়ে গেল কত? 360/36। এখন দেখো তো, আমি যদি তোমাকে 50/5 করতাম, কত আসতো? 5×10=50। 60/5 করতাম, সরি 60 আমরা যদি 6 করতাম, তাহলে কত আসতো? 6×10=60। মানে এইখানে যা আছে এটার নিচে যদি এখানেও তাই থাকে, তাহলে ভাগ করলে কি 10ই আসে না? দেখো তো, 36 নিচেও কত? 36 ভাগ করলে কত আসবে? 10 না? 10। তাহলে টেকনিকটা বুঝতে পারছো? জিনিসটা কিন্তু মজার অনেক। হ্যাঁ, তাহলে আমরা কি পাইলাম? আমরা আদি বেগ পাই গেলাম হচ্ছে 10 মিটার/সেকেন্ড। তাহলে এবার আমরা ত্বরণ বের করি। ত্বরণ কি? ত্বরণ হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি শেষ বেগ কত? শেষ বেগ তো নাই, 0। তাহলে ভি এর দরকার আছে? আমার দরকার নাই, খালি মাইনাস ইউ থাকবে। তাহলে মাইনাস ইউ মানে কত? মাইনাসের ইউ, ইউ মানে হচ্ছে 10। টাইম কতক্ষণ লাগছে? 50 না? 50। এটা কত হবে জানো? ভাগ করলে আসবে হচ্ছে 0.2 আসবে খুব সম্ভবত। হ্যাঁ, মানে আমার লাগতেছে তো 0.2 মিটার/সেকেন্ড স্কোয়ার। এমন কি কোনো অ্যান্সার আছে? এই যে গ নাম্বার একটু কাটা গেছে। আমার কি ত্বরণ চাইছে না? হ্যাঁ, ত্বরণ চাইছে দেখে আমরা কি করব? কিন্তু ত্বরণ তো না, যেহেতু আমার থামছে মানে বেগ কমছে, তাহলে ত্বরণ যেহেতু জিজ্ঞেস করছে বেগ কমার সময়, তাহলে আমরা কি, এটা আসলে কি মন্দন না? বেগ কমছে, কিন্তু যেহেতু জিজ্ঞেস করছে ত্বরণ, তাই ত্বরণের আগে একটা মাইনাস আসছে, এর মানে হচ্ছে এটা আসলে মন্দনই বুঝাইছে। তাহলে অ্যান্সার হবে কত আমার? গ। যদি এখানে কোশ্চেনে ত্বরণ না বলে মন্দন বলতো, তখন আমরা কি প্লাসেরটা বসাই দেবে, কারণ মন্দন মানেই কমা, ওখানে আমার আর এই মাইনাসের দরকার হইতো না। অ্যান্সার মাইনাসই আসতো, বাট আমি এখানে লেখার সময় মাইনাসটা দিতাম না, কারণ মন্দন মানে এমনিতেই মাইনাস। হ্যাঁ, আচ্ছা, অ্যান্সার ঠিক আছে, ঠিক আছে। এরপরে বলছে এপি রেখার ঢাল কেমন? দেখো, সময় বাড়তেছে, বেগ বাড়তেছে, দেখো সময় আর বেগের গ্রাফ। তাহলে এ থেকে পি পর্যন্ত যতটুকু সময় বাড়ছে, ধরো এই যে এই পয়েন্টে সময় বাড়ছে, বেগ বাড়ছে, আবার এই পয়েন্টে সময় দেখো এতটুকু সময় বাড়ছে, আবার কিছুখানি বেগও বাড়ছে। তাহলে যত সময় বাড়তেছে বেগ বাড়তেছে। সময়ের সাথে বেগের বৃদ্ধির হার, বা দেখো এখানে কিন্তু আঁকা বাঁকা পথে বাড়তেছে না, গ্রাফটা কিন্তু এমন না, হ্যাঁ, যে গ্রাফটা যে এরকম ভাবে না, কোথাও বাড়তেছে কোথাও কমতেছে, এরকম না, একটা নির্দিষ্ট হারে বাড়তেছে বেগ। তাহলে এটা কি সুষম ত্বরণ না? এটা হচ্ছে সুষম ত্বরণ। ঠিক আছে, আচ্ছা, গেল। আমরা মোটামুটি কত 36 পর্যন্ত দেখছি, তাই না? এবার আসো 37-এ। বলছে সমতরণে চলন্ত বস্তুর বেগ সময় গ্রাফ। মানে এই যে বেগ আর সময়ের গ্রাফ, দেখো তো এখানে কি হইতেছে, ক নম্বরে সময় বাড়তেছে আর বেগ কি হইতেছে, এটা উপরে অনেক বেশি ছিল, এখান থেকে কমতেছে, নির্দিষ্ট হারে কমতেছে। এটা আমরা কি ত্বরণ বলবো? মন্দন না? মন্দন। যদি বলতো সমমন্দন তাইলে এটা হইতো, বাট আমার সমত্বরণ বলছে। ত্বরণ মানে কি বাড়া লাগবে না? বাড়ে নাই। আচ্ছা, এখানে দেখো খ নাম্বার, সময় বাড়তেছে কিন্তু বেগ কি? বেগ একটা নির্দিষ্ট লাইন বরাবর ফিক্সড হয়ে গেছে না?
বেগ কিন্তু বাড়তেছে না, বাড়তে হলে বেগ দেখো উপরের দিকে বাড়ে, তাহলে বেগ কি উপরের দিকে গেছে, গ্রাফটাকে উপরে উঠছে, উঠে নাই, একটা লাইন বরাবর গেছে, হ্যাঁ? তাহলে এটা হচ্ছে সমবেগের গ্রাফ। আর এখানে কি হইতেছে, এখানে হচ্ছে যত টাইম বাড়তেছে বেগও বাড়তেছে, টাইম বাড়তেছে বেগ বাড়তেছে, টাইম বাড়তেছে বেগ বাড়তেছে। তাহলে এটা কি, এটাই আমাদের সমতরণের গ্রাফ না? হ্যাঁ। আর এটা কি, এটা হচ্ছে অসমতরণ। টাইম বাড়তেছে, বেগ বাড়তেছিল আবার কমতেছে, হয়তো বা পরে আবার বাড়বে, তাহলে কি বেগের কোনো ঠিক ঠিকানা নাই, এটা হচ্ছে অসমতরণ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ নাম্বার। একটি গাড়ির বেগ 12 মিটার পার সেকেন্ড, গাড়ির 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি করা হলে 4 সেকেন্ড পর গাড়ির বেগ কত হবে? দেখো, একটা গাড়ির বেগ শুরুতেই যে বেগ দেওয়া থাকে এটা আমরা কি বলি, আদি বেগ বা ইউ বলি। গাড়িতে ত্বরণ তৈরি বা মন্দন তৈরি করা হয়েছে কত, 2.5, তাহলে এ এর মান হচ্ছে 2.5। 4 সেকেন্ড টাইম দেয়া আছে, চাইছে কি তোমার কাছে, চাইছে হচ্ছে তোমাদের কাছে বেগ চাইছে। তাহলে আমাদের সূত্র তো একটাই না, ওই যে আমরা বেগের সূত্র একটু আগে পড়ে আসছি, ইউ প্লাস এটি, যেটা আমাদের ওই যে মেইন সূত্র থেকেই আসছে, তাই না? তাহলে এইটাতে আমরা যদি বেগ বের করি, ইউ দেওয়া আছে না আমাদের, দেখো ইউ দেওয়া আছে কত, 12, লিখলাম 12 যোগ এ, এ কত বলতে পারবা? এ হচ্ছে আমাদের 2.5। এখন দেখো তো এটা কি মন্দন বলছে না, তাহলে মন্দনের সময় আমরা কি জানি, যেটা দেওয়া থাকে এটা কি মাইনাস হয়ে যায় না, তাহলে এর মান হয়ে যাবে আমাদের মাইনাসে 2.5 ইন্টু টাইম, টাইম কত 4 সেকেন্ড। তাহলে আড়াই দিয়ে 4 গুণ করলে হয় 10, আমরা এখানে লেখা ফেলাই 10, আর মাইনাসটা এখানে গুণ হয়ে এটা হয়ে যাবে মাইনাস, আর আড়াইয়ের সাথে গুণ করলে 10, তাহলে থাকে কত আমার, আমার থাকে হচ্ছে 2, থাকে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। অ্যান্সার কত হবে আমাদের, অ্যান্সার হবে 2। ক্লিয়ার? কোন স্থির বস্তুতে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করলে কত সময় পর 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হবে? এই ম্যাথটা আমি তোমাদের করে দিব না, হে হে হে, তোমরা সেটা নিজেরা করে নিবা, আমি তোমাদের বলে দিচ্ছি কিভাবে করবা। হ্যাঁ, খুবই ইজি, যা সূত্র ফালাবা ম্যাথ শেষ। ম্যাথ করার সব থেকে ইজিয়েস্ট ওয়ে কি জানো? হ্যাঁ, মানে কোশ্চেন যে তোমরা বুঝো না, প্রায় সময় এটাই হয় যে তোমরা কোশ্চেন বুঝো না, যে তোমাদের কোশ্চেনে চাইছেটা কি। হ্যাঁ, বা হচ্ছে তুমি বাইর করবা কেমনে, তোমার মাথা টাথা একদম ইয়া হয়ে যায় যে আয় হায় এটা কি কোশ্চেন করলো স্যার, আমি তো বুঝি না, এটা বাইর করবো কেমনে। হ্যাঁ, যেমন এই কোশ্চেনটা, কোন স্থির বস্তুতে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে সৃষ্টি করলে কত সময় পর 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হবে? কোশ্চেন দেখে তোমার মাথার মতো ঘুরে গেছে, তাই না? এখন সব থেকে ইজি ওয়ে আমি বলি, তোমার আগে দেখা লাগবে তোমার বের করতে বলছে কি। দেখো তো তোমার কত সময় পর, অর্থাৎ বের করতে বলছে হচ্ছে টাইম, তাই না? দেখো তো কি কি দেয়া আছে। কোন স্থির বস্তুতে, স্থির বস্তু একটা হিন্ট পেয়ে গেছো যে আদিবেগ তোমাদের কি ছিল, স্থির ছিল। 2 মিটার পার সেকেন্ড ত্বরণ তৈরি করছে, এই ত্বরণ তোমার কাছে কি আছে, দেয়া আছে না, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? কত সময় পর টি আমরা জানি না, 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়, তাহলে যত বেগ প্রাপ্ত হয় শেষে যায়, এটাই কি আমাদের শেষ বেগ না? শেষ বেগ। তাহলে আদি বেগ আছে আমার কাছে, আমার কাছে আদি বেগ আছে, আমার কাছে শেষ বেগ আছে, আমার কাছে ত্বরণ আছে, আমি কি টাইমটা সূত্র দিয়ে বাইর করতে পারবো না? এতটুকু তো আমার বীজগণিত দিয়ে পারা উচিত, তাই না? বীজগণিতে যে আমার স্বাভাবিক নিয়ম কানুন এগুলা দিয়ে পারা উচিত না? তো এগুলা দিয়ে হচ্ছে আমরা এই টি এর মানটা আমরা বাইর করতে পারবো। আমি অ্যান্সারটা তোমাদের দেখাবো কি না, দেখাবো না, তোমরা হচ্ছে এটার অ্যান্সারটা কমেন্ট করবা, কিংবা হচ্ছে তোমরা হচ্ছে গ্রুপে যখন ক্লাস দিব তখন ওই যে গ্রুপের যেই রিপ্লাই অপশন থাকে না, ওই রিপ্লাইয়ের মধ্যে ঢুকে তোমরা এটা দিবা। বিশেষ করে যারা হচ্ছে পেইড ব্যাচে আছো তারা হচ্ছে আমাদের যে টেলিগ্রামের যে ক্লাসগুলো হয় টেলিগ্রামের রিপ্লাই জিনিসটা দিবা, ঠিক আছে? মানে এটার অ্যান্সারটা দিবা, আমি দেখবো। ওকে, আচ্ছা, তো আমরা মোটামুটি এই চ্যাপ্টারের অনেকটুকু শেষ করে ফেলছি, প্রায় বলতে পারো 60% শেষ। এরপর আমরা কি শিখবো, আমাদের নতুন কিছু মানে নতুন কোনো কনসেপ্ট আর শেখার নাই, আমরা এরপর নতুন কিছু সূত্র শিখবো। এই যে আমরা লাস্ট 2 দিনে 2টা সূত্র শিখছি, একটা হচ্ছে এই যে এটা, এটা যেটা একটা, আরেকটা সূত্র আমরা শিখছি, তোমরা যদি মনে আছে কিনা জানি না, এস ইকোয়ালস টু ভিটি, একটা সূত্র শিখছি মনে আছে, এস ইকোয়ালস টু ভিটি। এই 2টা সূত্র দিয়েই আমরা হচ্ছে এরপরে আরো অনেকগুলো সূত্র বানাবো,
ওই সূত্রগুলো আমরা একটু মুখস্থ করব, ওগুলা দিয়ে পরবর্তীতে অনেক 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 ম্যাথ করা যাবে। হ্যাঁ, বোর্ডের ম্যাথগুলাই আসে হচ্ছে ওই সূত্রগুলা দিয়া। এখন এই দুইটা সূত্রের মধ্যে আমি তোমাদেরকে একটু মানে জিনিস একটা মনে রাখার বিষয় আছে, সেটা হচ্ছে এই সূত্র দেখো, এখানে কোনো ত্বরণ আছে? ত্বরণ নাই। ত্বরণ জানি কখন থাকে না, যখন বেগ কি হয়, সমান হয় বা সমবেগ হয়। তাহলে এই সূত্রটা তখনই অ্যাপ্লাই করা যাবে যখন প্রশ্নের মধ্যে তোমার সমবেগ থাকবে, অর্থাৎ বেগের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? আবার আর অন্য যে সূত্র আছে এটা বাদে অন্য যেই সূত্রই আছে সবগুলাই তুমি কি হিসেবে ইউজ করতে পারবা? তুমি ইউজ করতে পারবা হচ্ছে যখন তোমার ত্বরণ থাকবে তখন। ঠিক আছে? একটাই হচ্ছে সমবেগের, আর বাকি সবগুলো হচ্ছে ত্বরণের বেলা। ঠিক আছে? আচ্ছা, এর পরের দিন আমরা হচ্ছে এই দুইটা সূত্র ব্যবহার কইরা আমরা হচ্ছে আরো অনেকগুলো নতুন নতুন সূত্র বানাবো। ওই সূত্রগুলো শিখলে এরপর হচ্ছে আমরা আস্তে আস্তে সৃজনশীলের দিকে আগাইতে পারবো। সৃজনশীলের যে নাম্বার, ঘ নাম্বার, ওগুলো হচ্ছে ওই সূত্রগুলোর উপর ডিপেন্ড করে থাকে। হ্যাঁ, তো আমরা ওইটা একটা শিখবো। ওইটা শেখার পর আমরা সৃজনশীলে কি যাব? হ্যাঁ, আমরা একটু সৃজনশীলেও যাব আগামী ক্লাসে। দুই একটা সৃজনশীল দেখবো। পাশাপাশি অনেক এমসিকিউ আছে, ওই টপিকের এমসিকিউ অভাব নাই। হ্যাঁ, অনেক এমসিকিউ আছে, সৃজনশীলও আছে। ওগুলা শিখা শেষ হইলে আমরা এর পরের দিন আরেকটা লাস্ট কনসেপ্ট থাকবে, সেটা হচ্ছে এই একই সূত্রগুলার অন্য একটা রূপ আছে। হ্যাঁ, ওটা আমরা এখন জানার দরকার নেই, আমরা জাস্ট আপাতত এটাই জানি, দুটা সূত্র শিখছি। এই দুটা দিয়ে নতুন কিছু সূত্র আমরা আবিষ্কার করে ফেলাবো, যেহেতু আমরা বিজ্ঞানী মানুষ, বড় হইছি, 9-10-এ উঠছি। আমার তো এখন মানে যেহেতু সায়েন্স নিছি, তাই না, সায়েন্স নেওয়ার কারণে আমাদের কি নিজের মধ্যে মনের মধ্যে একটা কি মানে ভালো লাগা কাজ করে যে আয় হায় আমি তো অনেক বড় কিছু করে ফেলাইছি, হ্যাঁ সায়েন্স নিছি। তো আমরা হচ্ছে ওই বড় কিছু করতে যায় আমরা কিছু সূত্র আবিষ্কার করে ফেলাবো। হ্যাঁ, যে নতুন নতুন কিছু সূত্র, দেন ওটা দিয়ে ম্যাথ করবো। তাইলেই আমরা এই চ্যাপ্টারের অনেকখানি শেষ করে ফেলাইতে পারবো। ঠিক আছে? এই চ্যাপ্টারের কয়টা ক্লাস লাগতে পারে তোমরা বলো তো? এটা তো মেবি 3rd ক্লাস, তাই না? তাইলে হচ্ছে ধরো আরো 2টা ক্লাস বা 3টা ক্লাসে, হ্যাঁ 3 ক্লাসের মধ্যে আমরা হচ্ছে সিকিউ সহ শেষ করে দিতে পারবো। 3টা ক্লাস করছি, আর 3টা ক্লাস করলেই সিকিউ সহ সব শেষ হয়ে যাবে। আজকে কয় রোজা? আজকে মেবি কত, 23 রোজা না? মনে হয় 23 বা 24 রোজা, আমি শিওর না, 23 রোজা মনে হয়। তো 23 রোজা, অর্থাৎ তোমরা মানে আমি যখন রেকর্ড করতেছি তখন 23 রোজা, তোমরা হচ্ছে ক্লাসটা পাবা খুব সম্ভবত 24 রোজায়। হ্যাঁ, আজকে বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে, তোমরা সাউন্ড শুনছো কি না জানি না, প্রচুর বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে, মনে হয় গরমের প্রথম বৃষ্টি। তো তোমরা যেহেতু ক্লাসটা 24 রোজায় পাচ্ছ, হ্যাঁ আমি চেষ্টা করবো হচ্ছে 25 রোজা, 26 রোজা এবং 27 রোজা, এই 3 রোজায় টানা 3টা ক্লাস দিয়ে দিতে। হ্যাঁ, মানে আমিও 28 রোজায় থাকবো না, সো আমি চেষ্টা করবো 28 রোজায় আমি একটু আমার গ্রামে চলে যাব। তো আমি হচ্ছে 3টা রোজায় চেষ্টা করবো টানা 3টা ক্লাস দিয়ে এই চ্যাপ্টারটা শেষ করে দিতে, রোজার আগেই শেষ করে দিতে। তো তোমরাও হচ্ছে একটু কষ্ট করে 27 রোজা পর্যন্ত ক্লাসগুলো করবা, ক্লাসগুলো করে এগুলা শেষ করে দিবা। ঠিক আছে? আর বাকিটা আমরা হচ্ছে টোটাল কয়টা, 2টা চ্যাপ্টার শেষ হয়ে গেছে না? 2টা চ্যাপ্টার শেষ হয়ে গেছে। এরপরে আমরা রোজার পরে অর্থাৎ ঈদের পরে মানে খুব বেশি দিন আমরা ছুটি কাটাবো না। হ্যাঁ, বাসা থেকে যারা গ্রামে যাবা তারা হচ্ছে একটু দ্রুত চলে আসবা, আর যারা গ্রামে যাবা না বা নিজের মানে তুমি থাকো গ্রামে কিংবা হচ্ছে তুমি বাসায় থাকবা, হ্যাঁ তারা হচ্ছে অত বেশি ছুটি নেওয়ার দরকার নেই। হ্যাঁ, যেহেতু একটু বড় হয়েছো না, এখন আর কত ছুটি কাটাবা? এখন আমার নিজেরই ছুটি কাটাইতে ভালো লাগে না। আচ্ছা, তো তোমরা হচ্ছে কম ছুটি কাটাইলা, ধরো ঈদের 3-4 দিন পর আমি আবার ক্লাস দেওয়া শুরু করব, টানা আরো কয়েকটা ক্লাস দিব। হয়তো আমি চেষ্টা করবো আরো একটা চ্যাপ্টার আমি শেষ করে দিব, তোমাদের জুবাইর ভাই হচ্ছে আরেকটা চ্যাপ্টার শেষ করে দিব। তাহলে হচ্ছে 4টা চ্যাপ্টার শেষ হয়ে যাবে মোটামুটি। এই ধরো মার্চ মাসের মধ্যেই আমরা চেষ্টা করব, মার্চের মধ্যেই যাতে 4টা চ্যাপ্টার শেষ হয়ে যায়। এরপরে এপ্রিলে যায় হচ্ছে আরো 2টা থেকে 3টা চ্যাপ্টার আমরা শেষ করাই দিব। হ্যাঁ, 2-3টা পাইলে দেখবা যে তোমার বার্ষিকের আগেই সিলেবাস সব শেষ। পাশাপাশি হচ্ছে তোমাদেরকে নিয়ে আমার একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে মেইনলি আমাদের যে পেইড ব্যাচ আছে, এখন তো এটা ফ্রি ক্লাস, আমরা 4টা অধ্যায় ফ্রিতে দিচ্ছি, 4টা অধ্যায় ফ্রি এর, এটা হচ্ছে 2য় অধ্যায়। তো আমাদের যে পেইড ব্যাচ আছে সেই পেইড ব্যাচে আমরা কি করব, পেইড ব্যাচে ডাউট সলভিং ক্লাস দিব। হ্যাঁ, লাইভ ক্লাস হইতে পারে, যখন মানে আমার পেইড ব্যাচ যদি স্টুডেন্ট মোটামুটি ভালো হয় এবং তারা যদি হচ্ছে ডাউট ফেস করে, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে একটা ডাউট সলভিং ক্লাস দিব। সেখানে হচ্ছে যার যত সমস্যা আছে ওগুলো আমরা সলভ করব,
কারো যদি কোনোটায় কোনো কনফিউশন থাকে, নতুন কোনো প্রবলেম থাকে যে স্যার পড়ার সময় এই ম্যাথটা পাইছিলাম এটা আমি বুঝি নাই, ওটা এগুলো দাগায় রাখবা। হ্যাঁ, তোমাদের হয়তো বা গাইড কিনছো অনেকে, গাইডে দাগায় রাখবা, কিংবা হচ্ছে বই দাগায় রাখবা, কোনো লাইন বুঝো নাই বা কিছু একটা বুঝো নাই, দাগায় রাখবা। হইতে পারে তুমি ধরো এখন দূরত্ব সরণই বুঝো নাই, ওইটাও একটু আমাকে বলবা। হ্যাঁ, ডাউট সলভিং ক্লাস যদি দেই, সেই ক্লাসে তুমি হচ্ছে আমাকে বলবা যে স্যার এরকম এরকম আমি এটা বুঝি নাই, আমি ওই ক্লাসে তোমাকে সব কিছু ক্লিয়ার করে দিব, ঠিক আছে? তো আজকের পর্যন্ত এই পর্যন্তই থাক। মোটামুটি ক্লাসটা না খুব বেশি বড় হয়নি। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই থাক। সবার সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।